মানুষের মুখের চামড়া যে এত চড়া দামে বিক্রি হয় এই সিনেমা না দেখলে জানতে পারতাম না। প্লাস্টিক সার্জারির জন্য চামড়ার প্রয়োজন, আর এর যোগান দিতে কত শত মেয়ে পাচার হয় তা কল্পনার বাইরে। সিনেমার নায়িকাও ফেসে যায় এসব মাফিয়ার হাতে, কিন্তু শেষে একের পর এক টুইস্ট নিশ্চিত আপনার মাথা ঘুরিয়ে দেবে। এখন এক্সপ্লেনেশন শুরু করা যাক। বিজনেসম্যান বিক্রম জরুরি কথা বলার জন্য কসমেটিক সার্জন কিরণকে ডেকে পাঠিয়েছে। সে কিরণকে বলে, আমার স্ত্রীর চেহারায় রিঙ্কল দেখা দিয়েছে, যার জন্য আমার স্ত্রী অনেক বেশি চিন্তিত। সে ঘর থেকেও বের হচ্ছে না। এর কোনো সলিউশন আছে কিনা প্লিজ বলুন। ডক্টর কিরণ বলে, বয়স বাড়ার সাথে সাথেই চামড়ায় ভাঁজ পড়বে, এটাই স্বাভাবিক। দিন যত যাবে এগুলো ততই বাড়বে। দাগ লুকাতে কিছু মেডিসিন ব্যবহার করা যেতে পারে, আবার অনেকের ক্ষেত্রে কাজও হয় না। বিক্রম ডক্টরকে জিজ্ঞেস করে, এর কোনো পার্মানেন্ট সলিউশন নেই? হ্যাঁ, একটা উপায় আছে, স্কিন গ্রাফট করতে হবে। স্কিন গ্রাফটিং করলে অনেক বছর পর্যন্ত আর কোনো রিঙ্কল হবে না, কিন্তু আপনার স্ত্রীর ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। এই ব্লাড গ্রুপে ডোনার পাওয়াই মুশকিল। তার উপরে এই ট্রিটমেন্ট খুবই ব্যয়বহুল। 1 ইঞ্চি প্লাস্টিক সার্জারি করাতে 10 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। বিক্রম বলে, আপনি টাকার চিন্তা করবেন না, যেভাবেই হোক আপনি ডোনার ম্যানেজ করেন। আমি জানি আপনার জন্য ডোনার ম্যানেজ করা কঠিন হবে না। এরপর কিরণ এমএলএ গুরুমূর্তিকে কল করে। সে সুন্দরী মহিলাদের কিডন্যাপ করে তাদের স্কিন চড়া দামে সেল করত। কিরণ তাকে বলে, যত টাকাই চাই তত দিতেই ক্লায়েন্ট রাজি আছে, শুধু আপনাকে এবি নেগেটিভ ব্লাড গ্রুপের মেয়েকে খুঁজে বের করতে হবে। গুরুমূর্তি তার লোককে বলে, আমাদের একটা মেয়ে লাগবে, এ ব্যাপারে অনুর সাথে কথা বলো। এরপর আমরা অনুকে দেখতে পাই, যে তানিশ নামের একটা ছেলের গাড়ির চাবি তার পকেট থেকে জোর করে নিয়ে নেয়। আসলে তানিশ ড্রাগ অ্যাডিক্ট ছিল। সে অনুর থেকে ড্রাগ নিয়ে টাকা দেয়নি, তাই অনু তানিশের গাড়ি নিয়ে যায়। পরদিন তানিশ টাকা দিয়ে তার গাড়ি নিতে আসে। অনু তানিশকে বলে, শুনলাম তোমার বাবা নাকি তোমার খরচপাতি দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে এখন কিভাবে ড্রাগ কিনবে? আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে, যদি তুমি সেটা করো তাহলে আমি তোমাকে 1 বছরের ড্রাগ কেনার টাকা দেব। এখান থেকে সিন চলে যায় 1 বছর পর। তানিশ খুব রেগে একটা অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে তার গাড়িতে বসে। সে গাড়ির ভেতরে একটা গান দেখতে পায়, আর সেটা হাতে নিয়ে কিছু ভাবে, যেন সে কাউকে মেরেই ফেলবে। এরপর ওই অ্যাপার্টমেন্টের এক ফ্ল্যাটে আমরা পূজা আর শ্রুতিকে দেখতে পাই। পূজা খুব ভয় পাচ্ছিল। পূজা শ্রুতিকে বলে, সে যদি আমাদের কোনো ক্ষতি করে তো আমরা কি করব? শ্রুতি বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব, আর তুমি জিনিসপত্র গুছিয়ে তোমার বাড়িতে চলে যাও। তারপর পূজা এমনটাই করে। সে ব্যাকপ্যাক করে বের হয়ে যায়। পূজা চলে যাওয়ার সাথে সাথেই অজানা একটা লোক শ্রুতিকে মারতে আসে। শ্রুতি নিজেকে বাঁচাতে গিয়ে উল্টো তার মাথায় কাচের বোতল মেরে মাথা ফাটিয়ে দেয়। লোকটা বেশ আঘাত পায় আর মাটিতে লুটিয়ে পড়ে। তারপর শ্রুতি লোকটার হাত পা বেঁধে ফেলে আর তাকে টেনে এনে বাথটাবে রাখে। পুরো ঘর একেবারে পরিষ্কার করে ফেলে, যেন কোনো কিছুর প্রমাণ না থাকে। তারপর লোকটার ফোন বড় বক্সে ভরে একটা ঠিকানায় পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা গুরুমূর্তিকে দেখতে পাই, যাকে কেউ বারবার কল করে ব্ল্যাকমেইল করছে। তার কাছে গুরুমূর্তির একটা ভিডিও আছে। ভিডিওটির কারণে গুরুমূর্তির জেলও হতে পারে। এজন্য সে 2 জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে নির্জন জায়গায় আনে। জুনিয়র ডাক্তারকে সে হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখায়। সেখানে দেখা যাচ্ছে একটা লোক নিচে পড়ে যাওয়া ফোন উঠিয়ে তার কাছে রেখে দিচ্ছে। এই ফোনে সেই ভিডিও ছিল। যে ফোন উঠিয়েছে সে আসলে এই ডাক্তারের ফ্রেন্ড, কিন্তু ডাক্তার জানতো না তার ফ্রেন্ড কোথায় আছে, ফোন নিয়ে কি করছে। তাই গুরুমূর্তি ডাক্তারকে মেরে ফেলে। এরপর তার নিজের লোকের উপর সন্দেহ হয় আর তাকে উঠিয়ে এনে জিজ্ঞেস করে, এই ভিডিও অন্য কেউ কিভাবে পেয়েছে। লোকটি বলে, ভাই, সেদিন যখন আমরা মেয়েদের স্মাগলিং করছিলাম সেই সময় অনু আমার সাথে কথা বলছিল। কথা বলার পর আমি কল কাটতে ভুলে গিয়েছিলাম, হয়তো সে এই ভিডিও রেকর্ড করেছে। আমি এই ব্যাপারে কিছুই জানি না, ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে মাফ করে দিন। কিন্তু গুরুমূর্তি রাগের বশে তাকেও মেরে ফেলে। অন্যদিকে শ্রুতি তার বাড়িতে এসেছে। বাড়ির লোকজন তার বিয়ে ঠিক করেছে, কিন্তু শ্রুতি সরাসরি বলে সে এখন বিয়ে করতে পারবে না। এদিকে হসপিটালে প্রিয়া নামের একটি মেয়ে মারা যায়। তার চেহারা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। হসপিটালের কম্পাউন্ডার ডক্টর কিরণকে কল করে বলে, ম্যাডাম, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই আপনার কাজ করেছি। তার কথা শুনে কিরণ বলে, ঠিক আছে, তুমি এমএলএ গুরুমূর্তির কাছে গিয়ে টাকা নিয়ে নিও। এরপর ডাক্তার কিরণ একটা পার্সেল পায়। এই পার্সেলটাই শ্রুতি পাঠিয়েছিল। সে এর ভিতরে ফোন লুকিয়ে রেখেছিল, যেটা কিরণ পায় না। তাই সেই পার্সেলটা ডাস্টবিনে ফেলে দেয়। এই ফোনে শ্রুতি বারবার কল করে, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে গেলে ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর শ্রুতি আবার তার বাসায় ফিরে আসে। পথের মাঝে তার মনে পড়ে যায় সে কিভাবে প্রথমবার হায়দ্রাবাদে জব করতে গিয়েছিল। সেখানে শ্রুতি প্রথমে তার দুলাভাইয়ের বাসায় থাকতো। তাদের নতুন নতুন বিয়ে হয়েছিল, এজন্য প্রাইভেসির কথা চিন্তা করে শ্রুতি হোস্টেলে চলে যায়। এখানে শ্রুতির একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম চরণ। সেই শ্রুতিকে এখানে জব দিয়েছে। হোস্টেলের পরিবেশ শ্রুতির খুব একটা পছন্দ হয় না, তাই পূজা নামের মেয়ের সাথে সে ফ্ল্যাটে শিফট হয়। এরপর আমাদেরকে সানিয়া আর সুরিকে দেখানো হয়, যারা গুরুমূর্তিকে
ব্ল্যাকমেল করছিল। তারা গুরুমূর্তিকে কল করে টাকা চায়, তো গুরুমূর্তির লোকজন তাদেরকে ধরে ফেলে। গুরুমূর্তি তাদেরকে জিজ্ঞেস করে তোমরা এই ফোন কোথায় পেয়েছো আর ফোনের মালিক অনু কোথায় আছে, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে না। কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে আসে। শ্রুতি পূজাকে বলে চরণ তার কাজিন। সে এই জন্যই মিথ্যা বলে, যদি পূজা জানতে পারতো চরণ তার বয়ফ্রেন্ড তাহলে হয়তো সে এখানে থাকতে পারতো না আর চরণও তার সাথে দেখা করতে আসতে পারতো না। এখন গল্প আবার বর্তমানে শুরু হয়। শ্রুতি হায়দ্রাবাদে চলে এসেছে। সে মেডিকেল স্টোরে গিয়ে ফার্স্ট এইড কিট নেয়, কারণ সে বাসায় একজনকে বেঁধে রেখে এসেছিল। এরপর শ্রুতি যখন অ্যাপার্টমেন্টে পৌঁছায়, ওখানে আগে থেকেই অনেক ভিড় ছিল, সাথে পুলিশও এসেছে, যা থেকে শ্রুতি ভয় পেয়ে যায়। কিন্তু যখন জানতে পারে অ্যাপার্টমেন্টে চোর এসেছিল তাই পুলিশ এসেছে, তখন তার জান আসে। পুলিশ শ্রুতিকে তার ফ্ল্যাট চেক করতে বলে। শ্রুতি ফ্ল্যাটের ভিতরে গিয়ে এদিক ওদিক দেখে পুলিশকে বলে না, আমার এখানে সবকিছু ঠিক আছে। এরপর শ্রুতি তার বাথরুমে যায়, কিন্তু দেখে লোকটা সেখানে নেই যাকে সে বেঁধে রেখেছিল, তার বদলে অনুর লাশ পড়ে আছে। এটা দেখে শ্রুতি চিৎকার করে আর পুলিশ শ্রুতির চিৎকার শুনে সেখানে চলে আসে। এই কেসের ইনভেস্টিগেশন করতে এসিপি রঞ্জিত আসে। গুরুমূর্তি জানতে পারে অনুর লাশ পাওয়া গিয়েছে। এখন যদি এই বিষয়ে ইনভেস্টিগেশন হয় তাহলে তার কালো ব্যবসার কথা সবাই জেনে যাবে। তাই সে সিনিয়র অফিসারের সাথে দেখা করে এই কেসকে এখানেই ক্লোজ করতে বলে, কিন্তু কোনো লাভ হয় না। অলরেডি রঞ্জিত সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। এর মধ্যে তানিশার অনুকে দেখা যাচ্ছিল। অনু তানিশের মাথায় বন্দুক ধরে রেখেছে। এর জন্য রঞ্জিত তানিশকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে স্যার, আমি অনুর থেকে ট্রাক কিনতাম। একদিন অনু টাকা দেওয়ার লোভ দেখিয়ে আমাকে একটা কাজ করতে দেয়। আসলে প্রিয়া নামের একটা মেয়েকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে অনুর হাতে তুলে দিতে হবে, তো আমি এমনটাই করি। পরে যখন প্রিয়ার সাথে আমার দেখা হয় তখন দেখি প্রিয়ার অবস্থা খুবই খারাপ। তারা আস্তে আস্তে প্রিয়ার সব স্কিন উঠিয়ে নিয়েছে, যার জন্য প্রিয়ার স্কিন ক্যান্সার হয় আর সে খুব কষ্টে মারা যায়। এটা জানতে পেরে অনুর সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই সে প্রিয়ার সাথে কি করেছে। তো অনু আমাকে একটা অ্যাপার্টমেন্টের পার্কিং লটে ডাকে। অনু আমাকে বলে আসলে এক বিজনেসম্যানের স্ত্রীর জন্য স্কিনের প্রয়োজন ছিল। গুরুমূর্তি আমাকে এই কাজ দিলে তোমার সাহায্য নিয়ে প্রিয়াকে ফাঁসিয়ে তার স্কিন নিই আর সে মরে যায়। এরপর অনু তানিশকে গান দেখিয়ে বলে তোমার এত কিছু বোঝা লাগবে না, তা না হলে গুরুমূর্তি তোমাকে একদিন গাইড করে দেবে আর তুমি জানতেও পারবে না তোমার সাথে কি হয়েছে। তোমার কাজ শেষ আর তুমি পেমেন্টও পেয়েছো, এখন যাও গিয়ে নিজের কাজ করো। এরপরই তানিশ রেগে তার গাড়িতে গান নিতে আসে। এই সিনটাই আমরা সিনেমার প্রথমে দেখতে পেয়েছিলাম। তানিশ বলে গান নিয়ে যখন ফিরে আসি অনু ওখানে ছিল না। সব জায়গায় খুঁজি কিন্তু অনুকে কোথাও পাই না। তানিশকে জিজ্ঞাসাবাদ করার পর এখন শ্রুতির পালা। শ্রুতি বলে স্যার, একবার আমি যখন অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসি তখন আমি দেখতে পাই পূজা আর চরণ একসাথে সময় কাটাচ্ছে। তাদেরকে কিছু না বলেই আমি সেখান থেকে চলে আসি। পূজা জানতো না চরণ আমার বয়ফ্রেন্ড। এই সুযোগে চরণ দুজনের সাথেই রিলেশন চালিয়েছে। সকালে চরণ চলে গেলে আমি পূজাকে সব সত্যি কথা বলি। চরণ আমার কাজিন না, আমার বয়ফ্রেন্ড। সে আমাদের দুইজনকে ধোকা দিয়েছে। একথা শুনে পূজা বলে চরণ জানতে পারলে আমাদের দুজনের কোনো ক্ষতি করবে না তো? আমাদের পুলিশকে জানানো উচিত। শ্রুতি পূজাকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি সবকিছু সামনে নিতে পারবো। কিন্তু এদিকে চরণ আগেই জানতো শ্রুতি তার আসল চেহারা দেখে ফেলেছে। সে তার ফোন বের করে শ্রুতি আর পূজা দুজনের সাথে কাটানো প্রাইভেট মোমেন্টের ভিডিও দেখায় আর শ্রুতিকে ব্ল্যাকমেল করে যে আমার শুধু তোমাদের স্কিন লাগবে তাই সবকিছু করেছি। এর মানে চরণ ও গুরুমূর্তির কাজ করে। তার কথায় শ্রুতি রাজি না হলে চরণ তাকে মারার চেষ্টা করে, কিন্তু উল্টো শ্রুতি তাকে মেরে বেহুশ করে দেয় আর বাথরুমের বাথটাবে বেঁধে রাখে। শ্রুতি ডক্টর কিরণের অ্যাড্রেস চরণের ফোনে দেখতে পায়। এই অ্যাড্রেসেই শ্রুতি চরণের ফোন পাঠিয়ে দেয় যেন পুলিশ মনে করে চরণ ওখানে আছে। কিন্তু শ্রুতি বাড়ি থেকে ফিরে অ্যাপার্টমেন্টে এসে দেখতে পায় চরণ ওখানে নেই, তার জায়গায় অনুর লাশ। পুলিশ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি চরণকে বন্দি করার পর ঘরের লক খুলে রেখে বাইরে গিয়েছিলে? শ্রুতি বলে হ্যাঁ, আমার পাশের বাসার আন্টি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, তখন আমি তাকে সাহায্য করতে গিয়েছিলাম। হয়তো ওই সময় চরণ ওখান থেকে বের হয়ে গিয়েছে। আসলে সিসিটিভি ফুটেজে চরণকে বাইরে যেতে দেখা যাচ্ছিল। তো এখন প্রমাণ হয়ে গিয়েছে অনুকে চরণ মেরেছে, তাই শ্রুতিকে ছেড়ে দেওয়া হয়। এরপর শ্রুতির দুলাভাই তাকে পুলিশ স্টেশন থেকে নিতে আসে। রঞ্জিতের সিনিয়র এমএলএ এর হয়ে কাজ করত। সে রঞ্জিতের কাছে কেসের ডিটেলস চাই। রঞ্জিত বলে দেখতে গেলে কেসটা খুব সিম্পল। শ্রুতি চরণকে বেঁধে বাইরে আসলে তখন অনু সেখানে আসে, কারণ ও জানতো চরণ শ্রুতি আর পূজাকে নিতে এসেছে। বাট্টা বেশে চরণকে এই অবস্থায় দেখতে পেয়ে তাকে খুলে দেয়। এরপর চরণ আর অনুর মধ্যে শ্রুতিকে নিয়ে কথা কাটাকাটি হলে চরণ রেগে অনুকে মেরে ওখান থেকে পালিয়ে যায়। আর একটা রডের উপরে চরণের আঙুলের ছাপ পেয়েছি, যেটা দিয়ে অনুকে মারা হয়েছে। যেহেতু চরণ আহত ছিল
তো পাশের কোনো হসপিটালে যাবে, কিন্তু হসপিটালে আমরা এমন কোনো রেকর্ড খুঁজে পাইনি। সে কোথায় গিয়েছে জানি না। এখন আমাদের চরণকে খুঁজে বের করতে হবে। এরপর সিন শিফট হয়। শ্রুতি তার দুলাভাইয়ের সাথে বাসায় যাচ্ছিল। তার দুলাভাই বলে তোমাকে সতর্ক থাকতে হবে, চরণ যে কোনো সময় এসে তোমাকে মারার চেষ্টা করতে পারে। এখন শ্রুতি বলে এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি আগেই ওকে মেরে ফেলেছি। আবার সিন ফ্ল্যাশব্যাকে যায়। যখন শ্রুতি চরণকে বেঁধে রাখছিল তখনই অনু সেখানে চলে আসে। অনু শ্রুতিকে ভয় দেখায় আর বলে আমরা তোমাকে অনেক কষ্টে ফাঁসিয়েছি, এভাবেই তুমি চলে যাবে? তা কি করে হয়? কিন্তু শ্রুতি নিজেকে বাঁচানোর জন্য পর্দার রড দিয়ে অনুকে মারে আর তার গান নিয়ে চরণকে ভয় দেখায়। সেই রড দিয়েই অনুকে একেবারে মেরে ফেলতে বলে, যেন অনুর মৃত্যুর জন্য চরণ ফাঁসে। চরণ নিজেকে বাঁচাতে শ্রুতির কথা মতো অনুকে মেরে বাট্টাপে রেখে দেয়। শ্রুতি চরণকে ড্রাগস নিতে বলে। এরপর শ্রুতির কথা মতো সে বাইরে বের হয়, যেন এটা ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। দুলাভাই বলে তাহলে চরণ কোথায় গিয়েছে? শ্রুতি বলে আরে দুলাভাই, আমি এক জায়গায় পড়েছিলাম যে ড্রাগের সাথে পেইন কিলার নিলে তা বিষের মতো কাজ করে, তাই আমি চরণকে ড্রাগ দেওয়ার আগে আমার পেইন কিলার তাতে মিশিয়ে দিয়েছিলাম। চরণ কোনো মতে হসপিটালে তো পৌঁছায়, কিন্তু ওখানেই মারা যায়। পরে শ্রুতি বোরখা পরে হসপিটালে গিয়ে অনুর ফোন চরণের পকেটে রেখে দেয়, যেন সবাই এমএলএর ভিডিও দেখে তার সম্পর্কে জানতে পারে। কিন্তু ফোনটা পড়ে গেলে অন্যজন নিয়ে নেয় আর তারা এমএলএ কে ব্ল্যাকমেল করে। তো এই কথা শুনে তার দুলাভাই বলে আরে তুমি ওই এমএলএ গুরুমূর্তির সাথে কেন পাঙ্গা নিয়েছো? সে নিজেকে বাঁচাতে সবকিছু করতে পারে, তোমাকে মেরে ফেলতেও পারে। শ্রুতি বলে আমি শুধু এমএলএ বলেছি, তার নাম নেইনি। তো আপনি কিভাবে জানলেন? গুরুমূর্তির কথা বলছি। শ্রুতির কথা শুনে তার দুলাভাই টেনশনে পড়ে যায়। আসলে শ্রুতি আগেই অনুর ফোনে তার দুলাভাইয়ের করা মেসেজ দেখেছিল, এর মানে সেও গুরুমূর্তির জন্য কাজ করে। শ্রুতিকে সেই ফাঁসিয়েছিল। এমএলএ এর লোক তাদেরকে ফলো করছিল। শ্রুতি তার দুলাভাইয়ের গান নিয়ে তাদের উপরে গুলি চালায়। শ্রুতির দুলাভাই তার হাত থেকে গান কেড়ে নেয়, কিন্তু এতক্ষণে গান খালি হয়ে গেছে। এদিকে এমএলএ এর লোক এসে দেখে গান দুলাভাইয়ের হাতে রয়েছে। তারা মনে করে সেই তাদের উপর গুলি চালিয়েছে, এজন্য আগে তাকেই মেরে ফেলে। আর যখনই শ্রুতিকে মারতে যাবে সেখানে রঞ্জিত এসে শ্রুতিকে বাঁচিয়ে নেয়। শ্রুতি আগে তার লোকেশন রঞ্জিতকে পাঠিয়ে দিয়েছিল। রঞ্জিত শ্রুতিকে বলে আমি জানি সবকিছু তোমারই প্ল্যান, কিন্তু আমি তোমাকে অ্যারেস্ট করব না। আপনার মতো ইমানদার পুলিশের জন্যই এখনো দেশ চলতে পারছে। আমি বিশ্বাস করি আপনি গুরুমূর্তি আর স্কিন মাফিয়াদের সাথে কাজ করা সকল মানুষকে ধরে অ্যারেস্ট করবেন। শ্রুতি তার কাছে থাকা গুরুমূর্তির সেই ভিডিও লোকেশন রঞ্জিতকে দেয়। ভিডিওতে এমএলএ সব রকম কালো ধান্দার প্রমাণ ছিল। রঞ্জিত মিডিয়াতে এই ভিডিও লিক করে দেয়। এরপর এমএলএ সহ তার সকল সাথী অ্যারেস্ট হয়। তাদের সম্পর্কে এখন পুরো দেশ জানতে পারে।